মানবদেহের গঠন এবং কাজের একক বলে পরিচিত কোষ। আজকে আমাদের আলোচনার টপিকস সেই কোষ। আমরা আজকে কোষ নিয়ে কথা বলবো। আমাদের এই আলোচনা আপনাকে সাহায্য করবে মলিকুলার বায়োলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং হিস্টোলজিতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা যাক যে কোষ বলতে কী বোঝায়। আমাদের মাল্টি সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কোষ বলতে বোঝায় সেই অর্গানিজমটার স্ট্রাকচারাল, ফাংশনাল এবং রিপ্রোডাক্টিভ ইউনিট। এখন আমরা যদি কোষের আলোচনাটা এভাবে শুরু করতে চাই যে কোষকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি যে কোষকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক ধরনের কোষকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ, এবং অপর ধরনের কোষকে আমরা বলি হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। এখন প্রোক্যারিওটিক সেল কেন একটা কোষকে বলা হবে? প্রোক্যারিওটিক সেল তখনই একটা কোষকে বলা হবে যখন একটা কোষের ভেতরে কোনো সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাবো না। এ ধরনের কোষের একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আমাদের ব্যাকটেরিয়াতে সাধারণত কোনো সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না। এই প্রোক্যারিওটিক কোষের গঠন নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে প্রোক্যারিওটিক কোষগুলা সাধারণত আমাদের এককোষী যেসব প্রাণী আছে সেসব এককোষী প্রাণীতে পাওয়া যাবে, এবং এদের যে সেল ওয়ালটা থাকে সেই সেল ওয়ালটা খুবই দৃঢ় হয়ে থাকে, খুবই শক্ত হয়ে থাকে। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই প্রোক্যারিওটিক কোষগুলোর ভেতরে কিছু ডিএনএ পাওয়া যায়, এবং সিঙ্গেল ডিএনএ মলিকিউলগুলোকে বলা হয়ে থাকে নিউক্লিওয়েড। এবং এই ডিএনএ মলিকিউলগুলো যদি আমাদের এখানকার এই সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন সেগুলোকে বলা হয়ে থাকে যে প্লাজমিড। এবং আমাদের প্রোক্যারিওটিক কোষগুলা খুবই সহজে কোষ বিভাজন করতে পারে, এবং তাদের যে কোষ বিভাজনের পদ্ধতি সেটাকে বলা হচ্ছে বাইনারি ফিশার, যেটাকে আমরা অ্যামাইটোসিস নামে চিনে আসছিলাম। আজকে আমাদের আলোচনার টপিকস এই প্রোক্যারিওটিক সেল না, আজকে আমরা কথা বলবো ইউক্যারিওটিক সেল, মানে যেসব কোষে একটা সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায়। আমাদের এই সুগঠিত নিউক্লিয়াসের পাশাপাশি আমাদের এই ইউক্যারিওটিক যেসব সেল, এই সেলগুলোর গঠন অনেক কমপ্লেক্স হয়ে থাকে। আমাদের প্রোক্যারিওটিক সেলগুলোর মতো অত সিম্পল না। এগুলোর ভেতর আমরা অনেক কিছু পাই, যেমন আমরা সুগঠিত নিউক্লিয়াস পাই, ক্রোমোজোম পাই, বিভিন্ন ধরনের অর্গানেলি পাওয়া যায়, সাইটোস্কেলিটন পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো আমাদের এই ইউক্যারিওটিক কোষগুলো সাধারণত কিছুটা কমপ্লেক্স মেথডে কোষ বিভাজন করে, এবং এগুলোকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। এবং যেসব কোষ আমাদের জনন এর সাথে রিলেটেড, সেগুলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এখন কথা হচ্ছে, আমাদের একটা কোষ সে আসলে কি কাজ করে? সে আমাদেরকে প্রোটেকশন দেয়। যেমন আমাদের স্কিনের কোষগুলো আমাদেরকে প্রোটেকশন দেয়। আমাদের এই কোষ কোনো একটা সাবস্টেন্সকে ইনজেকশন করতে পারে, সেই সাবস্টেন্সটাকে ডাইজেস্ট করতে পারে, সেটাকে ডাইজেস্ট করার মাধ্যমে সেখান থেকে এনার্জি তৈরি করতে পারে, কোনো একটা মেটাবোলাইটসকে সে অ্যাবজর্ব করতে পারে, সে তার ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে এলিমিনেট করতে পারে, এবং আমরা মুভমেন্ট করি, সাথে সাথে আমাদের কোষগুলোও কিন্তু মুভমেন্ট করে, এবং আমাদের কোষগুলো একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। এবং আমরা আগেই বলে আসছি, আমাদের কোষ রিপ্রোডাকশন করতে পারে, এবং সব কিছুর মতো আমাদের এই কোষেরও একটা লাইফ টাইম আছে, এবং আমাদের এই কোষের যখন জীবন শেষ হয়ে যায় তখন সে মারা যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের কোষের কিছু বেসিক কাজ। এখন কথা হচ্ছে, আমাদের সবগুলা কোষ কিন্তু একই রকম না দেখতে। আমরা এখন হিউম্যান সেল নিয়ে কথা বলছি। আমাদের হিউম্যান এর বডিতে সাধারণত 200 রকমের কোষ পাওয়া যায়। এদের এই ভিন্নতাটা অনেকভাবে হতে পারে, কাজের উপর ভিত্তি করে এদেরকে ভাগ করা যায়। যেমন আমাদের স্কিনের যেসব কোষ আছে সেগুলোর সাথে আমাদের লিভারের ভেতরে যেসব কোষ আছে সেগুলোর অনেক পার্থক্য কাজের দিক থেকে। এছাড়াও আমরা চাইলে কোষকে সাইজের উপর ভিত্তি করেও ভাগ করতে পারি। যেমন আমাদের বডিতে অনেকগুলো কোষ পাওয়া যায় যেগুলো তুলনামূলক অনেক ছোট, যেমন 10 মাইক্রোমিটারের কম। যেমন আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট এ ধরনের একটা কোষ, যেটার ডায়ামিটার অনেকটা 10 মাইক্রোমিটার এর মতো। কিছু কোষ আছে মিডিয়াম সাইজের, যেমন আমাদের নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলো সাধারণত 10 থেকে 30 মাইক্রোমিটারের ভেতর হয়ে থাকে। কিছু কোষ একটু বড়, যেমন আমাদের পার্কিনজি সেল। এই পার্কিনজি সেল পাওয়া যায় আমাদের মস্তিষ্কের সেরেবেলাম নামে একটা জায়গা আছে সেখানে। এবং আমাদের বডিতে আসলে সবচেয়ে বড় কোন সেলটা পাওয়া যায় সেটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে ওওসাইট, যেটা আমাদের ফিমেলদের বডিতে
কিছু সময় পাওয়া যায় এবং এই ওওসাইটের যে ডায়ামিটার সেটা হতে পারে 120 থেকে 150 মাইক্রোমিটার এর মতো। তাহলে আমরা সেল নিয়ে কিছু বেসিক কথাবার্তা জেনে নিলাম। এখন আসো আমরা সেলের ভেতরে যেসব স্ট্রাকচার পাওয়া যাচ্ছে সেসব স্ট্রাকচার সম্পর্কে ইন্ডিভিজুয়ালি জানি। একটা কোষের ভেতরে কোন কোন সাবস্টেন্স পাওয়া যায় এটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রথমেই আসে আমাদের নিউক্লিয়াসের কথা, যেটাকে আমাদের কোষের ব্রেইন বলা হয়ে থাকে বা কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে বা কোষের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। আমাদের এই নিউক্লিয়াসকে নিয়ে আমরা এখন জানব। প্রথমেই নিউক্লিয়াস একটা মেমব্রেন দ্বারা আবৃত অঙ্গাণু। তাহলে নিউক্লিয়াসের একটা মেমব্রেন পাওয়া যাচ্ছে। নিউক্লিয়াসের যে মেমব্রেন পাওয়া যায় এটাকে বলা হয়ে থাকে যে নিউক্লিয়ার এনভেলপ। এখন এই নিউক্লিয়ার এনভেলপ সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথা, আমাদের এই নিউক্লিয়ার এনভেলপের দুইটা মেমব্রেন পাওয়া যায়। আমাদের বাইরের দিকে যে মেমব্রেনটা পাওয়া যায় এটাকে বলা হয়ে থাকে যে আউটার মেমব্রেন, এবং আমাদের ভেতরের দিকে যে মেমব্রেনটা পাওয়া যায় এটাকে বলা হয়ে থাকে যে ইনার মেমব্রেন। তার মানে আমাদের এই নিউক্লিয়াসের মেমব্রেন আছে এবং এই মেমব্রেনটা দুইটা লেয়ার দ্বারা থাকে, এবং সবচাইতে ভেতরে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন, এবং বাইরে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন। এখন আমাদের এই ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের ভেতর কিছু পার্থক্য আছে। যেমন আমাদের এই আউটার মেমব্রেনের গায়ে কিছু প্রোডাক্ট লেগে থাকে যেগুলোকে আমরা বলি হচ্ছে রাইবোজোম। তোমরা চাইলে জেনে নিতে পারো আমাদের এই রাইবোজোমগুলো আসলে কী কাজ করে। আমাদের নিউক্লিয়াস আমরা সবাই জানি যে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরি করার সাথে জড়িত। যখন আমাদের নিউক্লিয়াস প্রোটিন সিনথেসিস করতে যায় তখন সে কী করে, ডিএনএকে mRNA-তে কনভার্ট করে। এই mRNA-গুলা যখন আমাদের এই নিউক্লিয়াস থেকে বাইরে আসতে চায় তখন তারা আমাদের এই রাইবোজোমের ভেতরে আসে, এবং আমাদের এই রাইবোজোম আমাদের এই mRNA-গুলোকে নিয়ে যায় আমাদের এখানকার এই স্ট্রাকচারটাকে, যেটা সম্পর্কে আমরা একটু পরবর্তীতে জানবো, যেটাকে বলা হয়ে থাকে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমাদের আউটার মেমব্রেনে যেসব রাইবোজোম পাওয়া যায় সেগুলা আমাদের এখানকার প্রোটিন সিনথেসিস প্রসেসটার সাথে জড়িত। আমাদের এই ইনার মেমব্রেনে কিছু প্রোটিন পাওয়া যায়, যেমন ধরো আমাদের এই প্রোটিনটা ইনার মেমব্রেনে পাওয়া যায়, এবং ইনার মেমব্রেনে যে প্রোটিনগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয়ে থাকে যে ল্যামিনস। আমাদের এই ল্যামিনস সম্পর্কে জানাটা কেন ইম্পর্ট্যান্ট, আমাদের এই ল্যামিনসের মাঝে মাঝে মিউটেশন হতে পারে, এবং মিউটেশন হওয়ার ফলে যেই ডিজিজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রোজেরিয়াস। তাহলে আমরা জানলাম যে আমাদের আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের সিগনিফিকেন্সটা কী। তো আমাদের এই মেমব্রেনের ভেতরে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা চাইলে কিছু ছিদ্র পেতে পারি। এই ছিদ্রগুলোকে বলা হয়ে থাকে যে নিউক্লিয়ার পোর। আমাদের এই নিউক্লিয়ার পোর দ্বারা তাহলে কী কাজ হয়, আমাদের ভেতর থেকে বাইরে এবং বাইর থেকে ভেতরে সাবস্টেন্সের আদান প্রদান হয়ে থাকে এই নিউক্লিয়ার পোর দ্বারা। আমাদের নিউক্লিয়াসের ভেতরে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে আমাদের নিউক্লিওলাস, যেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই নিউক্লিওলাস খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে জড়িত। আমাদের এই নিউক্লিওলাস এর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই নিউক্লিওলাস RNA বা যেটাকে বলা হয়ে থাকে যে রাইবোজোমাল RNA, এই রাইবোজোমাল RNA তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখে। রাইবোজোমাল RNA কীভাবে তৈরি হয় আমরা চাইলে জানতে পারি। প্রোটিন এবং রাইবোজোম মিলে আমাদের এই রাইবোজোমাল RNA তৈরি করে। আমাদের কোষের ভেতরে আরও সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা স্ট্রাকচার পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিনগুলো আবার বিভিন্ন রকমের হয়, যেমন কিছুকে বলি হচ্ছে আমরা ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন এগুলো সাধারণত লুজলি থাকে, এবং এগুলা আমরা চাইলে আমাদের কোষের মাঝখানে বা কেন্দ্রের দিকে আমরা এগুলোকে পাই, এবং এই ইউক্রোমাটিনগুলা লুজলি থাকে। আমাদের এই ইউক্রোমাটিনগুলা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে জড়িত। আমরা জানি যে আমাদের এখানে ডিএনএ থাকে। আমাদের এই ডিএনএ কী করে, এক্সপ্রেস করে। ডিএনএ এক্সপ্রেস করে কিছু কাজ করতে পারে। ডিএনএ এক্সপ্রেস করে সে চাইলে প্রোটিন তৈরি করতে পারে, যার জন্য তাকে প্রথমে mRNA তৈরি করতে হয়, অথবা ডিএনএ চাইলে ডিএনএ তৈরি করতে পারে। এখন ডিএনএ যদি ডিএনএ তৈরি করে আমরা সেটাকে বলি হচ্ছে রেপ্লিকেশন, এবং ডিএনএ যদি mRNA তৈরি করে আমরা সেটাকে বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। আমাদের এখানকার এই যে ইউক্রোমাটিন, এই ইউক্রোমাটিন আমাদের এখানকার এই ট্রান্সক্রিপশন এবং আমাদের এখানকার যে রেপ্লিকেশন প্রসেস, এই রেপ্লিকেশন প্রসেসের সাথে জড়িত। এবং আমাদের এখানকার এই যে হেটারোক্রোমাটিন নামে কিছু ক্রোমাটিন পাওয়া যায় যেগুলো আমাদের
পেরিফেরাল সাইডের দিকে পাওয়া যাবে, নিউক্লিয়াসের পেরিফেরাল সাইডের দিকে পাওয়া যাবে, অনেকটা ইনার মেমব্রেনের কাছে করে আমরা এই হেটারোক্রোমাটিনগুলোকে পাবো। এবং হেটারোক্রোমাটিনগুলো আমাদের এখানকার এই যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেসের সাথে জড়িত। তাহলে ওভারঅল আমাদের একটা নিউক্লিয়াস কি কাজ করে? ওভারঅল আমাদের নিউক্লিয়াস খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। আমাদের নিউক্লিয়াস রেপ্লিকেশন করে, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে। আমাদের নিউক্লিয়াস ডিএনএ থেকে mRNA তৈরি করে, যেটা পরবর্তীতে প্রোটিন তৈরিতে কাজে লাগবে, এবং এই প্রসেসটাকে বলা হয়ে থাকে ট্রান্সক্রিপশন। এবং আমরা চাইলে জানতে পারি যে আমাদের অনেক ধরনের আরএনএ পাওয়া যায়, যেমন আমাদের এক ধরনের আরএনএকে বলা হয়ে থাকে যে রাইবোজোমাল আরএনএ, বা যেটাকে আরএনএ বলা হয়। কিছুকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট আরএনএ, যেটাকে টিআরএনএ বলা হয়, এবং কিছুকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটাকে mRNA নামে আমরা চিনি। এখন কথা হচ্ছে, আমাদের এই নিউক্লিয়াস কি সব কোষেই থাকবে? আনসার হচ্ছে না। কিছু কিছু কোষে নিউক্লিয়াস পাওয়া যায় না, যেমন আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, এর ভেতরে আমরা কোনো নিউক্লিয়াস পাই না। আবার একটার বেশি কি নিউক্লিয়াস পসিবল? আনসার হচ্ছে হ্যাঁ, একটার বেশি নিউক্লিয়াস পসিবল। কখন আমরা একটার বেশি নিউক্লিয়াস পাবো? বিভিন্ন কোষ, যেমন আমাদের নিউট্রোফিল, আমাদের পার্কিনজি সেল, আমাদের হার্টের যে মাসেল ফাইবার আছে সেগুলো, এগুলোর ভেতরে আমরা সাধারণত দুইটা নিউক্লিয়াস পাই, এবং এ ধরনের কোষগুলোকে বলা হয়ে থাকে যে বাই নিউক্লিয়েটেড সেল। এবং আমরা স্কেলেটাল মাসেল এর যে কোষগুলা, এগুলোকে কোষ না বলে ফাইবার বলা ভালো। আমাদের স্কেলেটাল মাসেলের যে ফাইবার, এই স্কেলেটাল মাসেলের ফাইবারের ভেতরে আমরা চাইলে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে যে মাল্টি নিউক্লিয়েটেড ফাইবার অর সেল। আমাদের নিউক্লিয়াসের শেপ এরকমই হয়, সাধারণত সার্কুলার, অথবা এটা ইলংগেটেডও হতে পারে। তাহলে আমরা আমাদের নিউক্লিয়াস সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আসলে আমরা আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানব। প্রথম কথা হচ্ছে, আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা ফিলামেন্টাস মেমব্রেন অর্গানালি। আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে চাইলে আমরা দুইটা ভাগে আলোচনা করতে পারি। কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ কেন, আর আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ কেন? এটার আনসারটা খুবই সিম্পল। আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তোমরা দেখতেছো কিছু দানা পাওয়া যাচ্ছে, এবং এই দানাগুলোকে বলা হয়ে থাকে যে রাইবোজোম। তার মানে আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের এখানে রাইবোজোম পাওয়া যায়, এবং আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো প্রকারের রাইবোজোম পাওয়া যায় না। এদের স্ট্রাকচারে অনেক কম পার্থক্য হলেও এদের কাজের ভেতর কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আমরা দেখতে পাই। প্রথমে আসো আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আলোচনা করি। যদি একটা কথা বলতে হয় আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, সেটা হচ্ছে যে আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস এর সাথে জড়িত। কিভাবে? আমরা দেখলাম যে আমাদের নিউক্লিয়াস চাইলে ডিএনএকে mRNA তে কনভার্ট করতে পারে। আমাদের এই mRNA পরবর্তীতে রাইবোজোমের মাধ্যমে চলে আসে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে mRNA এসে কনভার্ট হয়ে যেতে পারে প্রোটিনে, এবং যেই প্রক্রিয়ায় এই কাজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA প্রোটিনে কনভার্ট হয় কোথায়? আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে। এখন কথা হচ্ছে কোন ধরনের প্রোটিন তৈরি হবে, কোন ধরনের প্রোটিন তৈরি হবে? যেমন আমাদের লাইসোজোম এর জন্য কিছু প্রোটিনের প্রয়োজন হয়, সেগুলোকে বলা হচ্ছে যে লাইসোজোমাল প্রোটিন। এই লাইসোজোমাল প্রোটিনগুলো আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে তৈরি হবে। আমাদের মেমব্রেনেও অনেকগুলো প্রোটিন পাওয়া যায়, যেগুলো সম্পর্কে তোমরা পরবর্তীতে জানবা। সেই মেমব্রেনাস প্রোটিনগুলোকেও আমরা এখান থেকে সিনথেসিস করি, এবং কিছু প্রোটিনকে আমরা চাইলে কোষ থেকে কোষের বাইরে পাঠাই, যেমন কোনো একটা হরমোন বা কোনো একটা এনজাইম। এ ধরনের প্রোটিনগুলোকে আমরা যে পাঠাই, এই প্রোটিনগুলো তৈরি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে। তাহলে এক্সক্রিয়েটেড করি আমরা যেসব প্রোটিন, সেসব প্রোটিনগুলো আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে তৈরি হয়। আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে শুধু প্রোটিন সিনথেসিস করেই ক্ষান্ত হয় তা কিন্তু না, তারা আমাদের প্রোটিনের একটা ফোল্ডিংও করে দেয়। কেন আমি এই প্রোটিন ফোল্ডিংয়ের কথাটা বলতেছি? দেখো, আমাদের প্রোটিন তৈরি হয় যখন, তখন তারা এরকম স্ট্রেট থাকে। আমাদের এই প্রোটিনকে ফাংশনাল হওয়ার জন্য
কাজ করার উপযোগী হওয়ার জন্য একটা বিশেষ প্যাটার্নে ফোল্ড করতে হয়। যেমন ধরো আমাদের এই প্রোটিনটাকে এই শেপের হতে হয়, তাহলে এই যেই শেপ, এই শেপটা তৈরি করে দেয় আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তারা আমাদের প্রোটিন সিনথেসিসের পাশাপাশি প্রোটিনকে ফোল্ড করে অ্যাক্টিভ করার ক্ষেত্র ভূমিকা রাখে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবচাইতে গুরুত্বপূর্ণ আরও একটা কাজ করে, তারা গ্লাইকোসাইলেশনের সাথে জড়িত। এখন কথা হচ্ছে গ্লাইকোসাইলেশন কি? গ্লাইকোসাইলেশন আর কিছুই না, গ্লাইকোসাইলেশন হচ্ছে একটা প্রোটিনকে নিয়ে আমরা যদি তার সাথে কোনো একটা সুগার মলিকিউলকে অ্যাড করে দিই, যখনই আমরা এই কাজটা করব তখনই আমরা বলি যে এখানে আমরা গ্লাইকোসাইলেশনের কাজটা করলাম। গ্লাইকোসাইলেশন করার মাধ্যমে কি করা হয়? গ্লাইকোসাইলেশন করার মাধ্যমে আমাদের এখানকার যে প্রোটিন, এই প্রোটিনকে অ্যাক্টিভেটেড করা হয়, কাজ করার জন্য তৈরি করা হয়। এখানে চাইলে আমরা আরও একটু স্পেসিফিক হতে পারি। আমাদের এখানকার যে গ্লাইকোসাইলেশন, এটাকে একটু স্পেসিফিক করে বলা হয়ে থাকে যে এন টাইপ গ্লাইকোসাইলেশন। এই এন টাইপ কেন বলা হয়? কারণ আমাদের প্রোটিন এর নাইট্রোজেন কম্পোনেন্টটা যেখানে থাকে সেখানে গিয়েই আমাদের সুগার মলিকিউলটা অ্যাড হয়। এজন্য আমাদের এই ধরনের যে গ্লাইকোসাইলেশন, এটাকে বলা হয়ে থাকে যে এন টাইপ গ্লাইকোসাইলেশন। এছাড়াও এতগুলা কাজ করার পরেও সে আরও একটা কাজ করে, সে আমাদের প্রোটিনগুলার প্যাকেজিং করার কাজ করে। আমাদের এখান দিয়ে রাইবোজোম হয়ে এমআরএনএগুলো আসলো, তারা এখানে প্রোটিন তৈরি করলো এবং প্রোটিন তৈরি করে তারা কিছু ভেসিকেলের মাধ্যমে কিছুটা প্যাকিং করে আমাদের এখানকার যে প্রোটিন, এই প্রোটিনগুলোকে বাইরে পাঠায়, আমাদের সাইটোসলে পাঠায়। তাহলে তারা আমাদের প্রোটিনের প্যাকেজিংয়ের সাথেও জড়িত এবং তারা প্রোটিনটাকে প্যাকেজিং করে পাঠিয়ে দেয় আমাদের এখানকার গলজি অ্যাপারেটাসে, অথবা এটা যদি আমাদের মেমব্রেনের প্রোটিন হয় তাহলে মেমব্রেনে পাঠিয়ে দেয়। এটা যদি আমাদের লাইসোজোমের প্রোটিন হয় তাহলে সেটাকে লাইসোজোম যেখানে থাকবে সেদিকে পাঠিয়ে দেয়। তাহলে এই ছিল আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কথা। এখন আসো আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে নিয়ে কথা বলি। প্রথমেই আমরা একটা কথা বলছি যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম নাই, যার ফলে আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তেমন কোনো প্রোটিন সিনথেসিসের সাথে জড়িত না। কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সে আমাদের লিপিড সিনথেসিস এর সাথে জড়িত। এখন কথা হচ্ছে লিপিড সিনথেসিস সে কীভাবে করবে। আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে অনেক ধরনের এনজাইম থাকে। আমাদের এই এনজাইমগুলো লিপিড সিনথেসিস এর সাথে জড়িত। আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করবে? আমাদের লিপিড সিনথেসিস করার জন্য যে প্রিকারসরগুলোর প্রয়োজন হবে সেই প্রিকারসরগুলোকে সে গ্রহণ করবে এবং তার এনজাইমগুলো দ্বারা সে লিপিড সিনথেসিস করবে এবং লিপিড সিনথেসিস করার পরে সে কিছু ভেসিকেলের মাধ্যমে সেই লিপিডগুলোকে বাইরে এক্সক্রিয়েট করবে বা সাইটোপ্লাজমে এক্সক্রিয়েট করবে। এখন কথা হচ্ছে সে কোন ধরনের লিপিড তৈরি করবে। আমরা চাইলে একটু স্পেসিফিক করে সেগুলো একটু বলে দিতে পারি। সে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, সে আমাদের আরও গুরুত্বপূর্ণ ফসফোলিপিড তৈরি করবে, সে আরও গুরুত্বপূর্ণ কোলেস্ট্রল তৈরি করবে। এবং তোমরা চাইলে জেনে নিতে পারো আমাদের এই কোলেস্ট্রল থেকেই পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন, যেগুলোর নাম আমরা জানি, যেমন টেস্টোস্টেরন, যেমন প্রোজেস্টেরন, যেমন ইস্ট্রোজেন, এই জাতীয় হরমোনগুলো আমাদের এই কোলেস্ট্রল থেকে তৈরি হয়। তাহলে এই হরমোনগুলো তৈরি হওয়ার জন্য আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে 100% ইফেক্টিভ হতে হয়। তাহলে এই ছিল তার প্রোটিন সিনথেসিস নিয়ে কথাবার্তা। এখন আসো তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ এনজাইম পাওয়া যায় যেটাকে বলা হয় থাকে যে CY450। আমাদের এই CY450 কী কাজটা করে? CY450 খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ডিটক্সিফিকেশন। সেই ডিটক্সিফিকেশনের সাথে জড়িত। আচ্ছা, ডিটক্সিফিকেশন মানে কি? ডিটক্সিফিকেশন মানে একটা টক্সিক সাবস্টেন্সকে তার টক্সিসিটি থেকে বের করে নিয়ে আসা। আমি যদি আরও একটু স্পেসিফিক করে বলি, আমরা বিভিন্ন ধরনের ড্রাগ গ্রহণ করি, কেউ কেউ অ্যালকোহল গ্রহণ করতে পারে এবং কিছু টক্সিন আমরা না চাইলেও আমাদের বডিতে প্রবেশ করে। আমাদের এই CY450 এই এনজাইমটা কী করে? আমাদের এ ধরনের টক্সিক বা বিষাক্ত মলিকিউলগুলোকে নেয় এবং একটা রিয়াকশনের মাধ্যমে, যেটাকে বলা হয় থাকে যে বায়ো ট্রান্সফরমেশন রিয়াকশন, এই বায়ো ট্রান্সফরমেশন রিয়াকশনের মাধ্যমে আমাদের এখানকার এই CY450 মলিকিউলগুলোকে কনভার্ট করে ফেলে এমন কিছু মলিকিউলে যেগুলো অতটা ক্ষতিকর না। তাহলে আমাদের ডিটক্সিফিকেশন প্রসেসের সাথে আমাদের CY450 এই মলিকিউলটা বা এই এনজাইমটা জড়িত এবং সবচাইতে বেশি পাওয়া যায় এটা কোথায়?
আমাদের ডিটক্সিফিকেশন সেন্টারে। আর আমাদের বডির ডিটক্সিফিকেশন সবচাইতে বেশি কে করে? আমাদের লিভার। তাহলে লিভারে আমাদের এই এনজাইমটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সে আমাদের গ্লুকোজ 6-ফসফেটের মেটাবলিজমের সাথে জড়িত। কথাটা বলে আমি কি বোঝালাম আমি সেটাকে একটু এক্সপ্লেন করি। দেখো, আমাদের বডিতে যখন গ্লুকোজ অনেক বেশি পরিমাণে থাকে, সাধারণত আমাদের লিভার এবং আমাদের স্কেলেটাল মাসেলে যখন বেশি পরিমাণে গ্লুকোজ যায়, তখন আমাদের লিভার এবং স্কেলেটাল মাসেল সেগুলোকে রিজার্ভ করে, সেগুলোকে স্টোর করে। কিভাবে স্টোর করে? তারা অনেকগুলো গ্লুকোজকে নেয়, অনেক গ্লুকোজকে নেয় এবং তারা একটা জিনিসের তৈরি করে, সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে তারা গ্লাইকোজেন তৈরি করে এবং যখন আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে, তখন তারা এই গ্লাইকোজেনগুলোকে ভেঙে গ্লুকোজে তৈরি করে এবং গ্লুকোজ আমাদের বডিতে তখন আসে। এখন এই গ্লাইকোজেনকে যখন আমরা ভাঙবো, তখন আমরা গ্লাইকোজেনকে প্রথমে ভাঙি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেটে। এখন এই গ্লুকোজ 6-ফসফেট থেকে আমরা যদি গ্লুকোজ তৈরি করতে যাই, তাহলে আমাদের এখানে একটা এনজাইম লাগে যেটাকে বলা হচ্ছে যে গ্লুকোজ 6-ফসফেটেজ। এই গ্লুকোজ 6-ফসফেটেজ নামে এনজাইমটা পাওয়া যায় আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভেতরে। তার মানে গ্লাইকোজেন যখন ভাঙতে চাইবে, তখন সেই গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হবে প্রথমে। এই গ্লুকোজ 6-ফসফেট আমাদের এখানে মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর প্রবেশ করবে। সেখানে এই এনজাইমটা দ্বারা সে ভেঙে গ্লুকোজে পরিণত হবে এবং গ্লুকোজ আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে আসবে। তার মানে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের গ্লাইকোজেন মেটাবলিজম অথবা গ্লুকোজ 6-ফসফেট মেটাবলিজমের সাথে জড়িত। কিছু কিছু জায়গায়, যেমন আমাদের মাসেলে আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মতোই একটা স্ট্রাকচার পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি পরিমাণে ক্যালসিয়াম স্টোরেজের সাথে জড়িত। আমরা জানি যে আমাদের মাসেলগুলো কি করে? কন্ট্রাক্ট করে। মাসেল কন্ট্রাকশনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ক্যালসিয়াম। তাহলে সেই কোষগুলোতে ক্যালসিয়াম অনেক বেশি লাগবে। তার মানে সেই কোষগুলোতে ক্যালসিয়াম স্টোর হয়ে থাকতে হবে। সেই কোষগুলোতে আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলামকে পাই এবং সার্কোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু পাম্প থাকে। এই পাম্পগুলো কী করতে পারে? আমাদের এই সাইটোপ্লাজম থেকে ক্যালসিয়ামকে নিয়ে আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর প্রবেশ করায় এবং এই ধরনের পাম্পগুলোকে বলা হয়ে থাকে যে ক্যালসিয়াম এটিপিএস। তারা এটিপি খরচ করার মাধ্যমে আমাদের ক্যালসিয়ামকে সাইটোপ্লাজম থেকে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে নিয়ে গিয়ে স্টোর করে। তাহলে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সিনথেসিসের সাথে জড়িত, CY450 আমাদের ডিটক্সিফিকেশনের সাথে জড়িত, গ্লাইকোজেন মেটাবলিজমের সাথে জড়িত এবং সর্বশেষ সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি করে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম আমাদের ক্যালসিয়াম স্টোরেজ এর সাথে জড়িত। নিউক্লিয়াস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর পরে আমাদেরকে যে স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হবে সেটাকে বলা হচ্ছে গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রথমে আসো আমরা গলজি অ্যাপারেটাস সম্পর্কে একটু জানি। গলজি অ্যাপারেটাসের সাধারণত দুইটা দিক থাকে। একটা দিক দিয়ে আমাদের এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকেলগুলো আসতেছিল সেই ভেসিকেলগুলো এসে প্রবেশ করে। মানে এটা হচ্ছে আমাদের গলজি অ্যাপারেটাসের বেলায় এন্ট্রি পয়েন্ট। আমাদের এই গলজি অ্যাপারেটাসের যে এন্ট্রি পয়েন্ট, এটাকে বলা হয়ে থাকে যে সিস ফেজ বা সিস গলজি। এবং আমাদের এইখানে দিয়ে যখন তারা প্রবেশ করে, তারা এখানে অনেকগুলো কাজ করে যেগুলো সম্পর্কে আমরা এখনই জানব। এবং কাজ করে তারা কিছু ভেসিকেলকে বাইরে পাঠায় এবং যেই অংশ দিয়ে মানে এই অংশটা দিয়ে যে তারা ভেসিকেলকে বাইরে পাঠায়, এই অংশটাকে বলা হয়ে থাকে ট্রান্স গলজি বা ট্রান্সফেজ অফ গলজি। এখন আসলে যে গলজি অ্যাপারেটাস কী কী কাজ করে, প্রথম কাজ একটা তোমাকে বলেই ফেললাম যে আমাদের এই গলজি অ্যাপারেটাস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেসব প্রোটিন তৈরি হচ্ছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেসব লিপিড তৈরি হচ্ছে এবং আরও যেসব প্রোডাক্ট আছে সেগুলোকে তারা রিসিভ করে। এখন কথা হচ্ছে তারা রিসিভ করে কি কাজটা করবে? তারা রিসিভ করে সেই প্রোডাক্টগুলোকে মডিফিকেশন করবে। এখন মডিফিকেশন বলতে আমি কি বোঝাই? মডিফিকেশন বলতে প্রথমত বোঝানো হয় গ্লাইকোসাইলেশনকে। গ্লাইকোসাইলেশন কি আমরা ইতিমধ্যেই জেনে আসছি। আমাদের একটা প্রোটিনের সাথে যখন আমরা একটা সুগার মলিকিউলকে অ্যাড করি, তখন এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোসাইলেশন। তো
আমাদের এই গোলজি অ্যাপারেটাস আসলে কোন ধরনের গ্লাইকোসাইলেশন করে? তারা দুই ধরনের গ্লাইকোসাইলেশনই করে। একটাকে বলা হয়ে থাকে যে এন টাইপ গ্লাইকোসাইলেশন, একটাকে বলা হচ্ছে ও টাইপ গ্লাইকোসাইলেশন। এন টাইপ গ্লাইকোসাইলেশন মানে কি? ইতিমধ্যে বলে আসছি, আমাদের প্রোটিনের নাইট্রোজেন কম্পাউন্ডটা যেখানে থাকে সেখানে গিয়ে যদি সুগার অ্যাড হয় তাহলে সেই ধরনের গ্লাইকোসাইলেশনকে আমরা বলি হচ্ছে এন টাইপ গ্লাইকোসাইলেশন। অথবা যদি গিয়ে আমাদের প্রোটিনের অক্সিজেন মালিকুলটা যেখানে থাকে সেখানে গিয়ে যদি আমাদের সুগার মালিকুলটা অ্যাড হয় তাহলে এই ধরনের মডিফিকেশন বা গ্লাইকোসাইলেশনকে আমরা বলি হচ্ছে ও টাইপ গ্লাইকোসাইলেশন। তাহলে তারা আমাদের গ্লাইকোসাইলেশনের সাথে জড়িত। তারা অন্যভাবেও চাইলে মডিফাই করতে পারে, যেমন এ ধরনের মডিফিকেশনকে বলা হয়ে থাকে যে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন করার মাধ্যমে তারা কিছু প্রোটিনকে অ্যাক্টিভেট করে অথবা ইনহিবিট করে। এটা ডিপেন্ড করে প্রোটিনের কোন অংশে গিয়ে আমাদের এই ফসফেটটা বসতেছে। এখন আমাদের এই ফসফোরাইলেশন একটা গুরুত্বপূর্ণ প্রসেস। ফসফোরাইলেশন যদি না হয় তাহলে কী হতে পারে? আমাদের একটা ডিজিজ আছে যেটাকে বলা হচ্ছে যে আইসেল ডিজিজ। এই আইসেল ডিজিজটা হয়ে থাকে আমাদের এই ফসফোরাইলেশন অ্যাবসেন্ট হওয়ার কারণে। তাহলে এই তো গেল আমাদের গলজি অ্যাপারেটাসের একটা কাজ, মডিফিকেশন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গলজি অ্যাপারেটাস আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে প্যাকেজিং। আমাদের এখান থেকে যেসব সাবস্টেন্স আসছিল তারা যেই প্যাকেজিংটা নিয়ে আসছিল তার থেকেও একটা ভালো প্যাকেজিং দেয় আমাদের এখানকার এই যে গলজি অ্যাপারেটাস। কেউ যদি প্যাকেজিং ছাড়াও আসে তাহলে তাকেও আমাদের প্যাকেজিং করে থাকে আমাদের গলজি অ্যাপারেটাস, এবং এজন্য এটাকে বলা হয়ে থাকে যে কোষের প্যাকেজিং সেন্টার। তাহলে সে কি কি প্যাকেজিং করতে পারে? সে প্যাকেজিং করে চাইলে আমাদের কিছু লাইসোজোম তৈরি করতে পারে। সে চাইলে প্যাকেজিং করার মাধ্যমে আমাদের এই সাবস্টেন্সগুলোকে মেমব্রেনে পাঠিয়ে দিতে পারে, অথবা চাইলে কোষের থেকে বাইরেও পাঠিয়ে দিতে পারে। এছাড়াও আমরা যদি গলজি অ্যাপারেটাসের আরও কাজ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের গলজি অ্যাপারেটাস খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, গ্লাইকোপ্রোটিন সিনথেসিস করে, গ্লাইকোপ্রোটিন তৈরি করে। এখন গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোপ্রোটিন মানে একটা কার্বোহাইড্রেট এর সাথে যদি আমরা একটা প্রোটিন যুক্ত করি, মানে একটা প্রোটিনে যদি আমরা কার্বোহাইড্রেট অ্যাড করি তাহলে সেটাকে বলা হবে গ্লাইকোপ্রোটিন। এবং আমাদের গ্লাইকোপ্রোটিন কে তৈরি করছে? গোলজি অ্যাপারেটাস গ্লাইকোপ্রোটিন তৈরি করছে। এবং একটা কথা না বললেই না, তোমরা জানো যে আমাদের স্পার্ম দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, এবং স্পার্মের এখানে একটা জিনিস পাওয়া যায় যেটাকে বলা হয়ে থাকে যে অ্যাক্রোজোমাল ক্যাপ। আমাদের এই অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করার ক্ষেত্রে এই গলজি অ্যাপারেটাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই অ্যাক্রোজোমাল ক্যাপ সাধারণত গলজি অ্যাপারেটাস তৈরি করে থাকে। তাহলে নিউক্লিয়াস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস ডান। এখন আসো আমরা এখানে গুরুত্বপূর্ণ দুইটা স্ট্রাকচার লাইসোজোম এবং পারক্সিজোম নিয়ে কথা বলি। প্রথমে আসো লাইসোজোম নিয়ে একটু জানি। লাইসোজোমকে নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় যে লাইসোজোমের ভেতরে অনেক বেশি পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। এখন হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। হাইড্রোলাইটিক এনজাইম এর ভেতরে আমরা বলতে পারি, কিছুকে বলতে পারি আমরা প্রোটিয়েজেস, যেগুলো আমাদের প্রোটিনকে ব্রেকডাউন করে। কিছুকে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিওয়েজেস, যেগুলো আমাদের নিউক্লিক অ্যাসিডকে ব্রেকডাউন করে। কিছুকে বলতে পারি আমরা হচ্ছে লাইপেজ, বা যেগুলো আমাদের লিপিড ব্রেকডাউনের সাথে জড়িত। কিছুকে আমরা বলতে পারি হচ্ছে গ্লুকোসাইডেজ, যেগুলো আমাদের কার্বোহাইড্রেট ব্রেকডাউনের সাথে জড়িত। তার মানে লাইসোজোম হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে, এবং এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো চাইলে আমাদের প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড এবং আমাদের কার্বোহাইড্রেট ব্রেকডাউন এর সাথে জড়িত হতে পারে। তাহলে দেখো, ইতিমধ্যেই আমরা বললাম যে এগুলো আমাদের এই ধরনের মলিকিউলগুলোকে ধ্বংস করে বা এই ধরনের মলিকিউলগুলোকে ব্রেকডাউন করে, এবং এই মলিকিউলগুলোকে আমরা একসাথে বলতে পারি আমাদের ম্যাক্রো মলিকিউল। তার মানে লাইসোজোম আমাদের ম্যাক্রো মলিকিউলের যে ব্রেকডাউন, এই ব্রেকডাউনের সাথে জড়িত। এছাড়াও লাইসোজোমের কিছু কাজ সম্পর্কে আমরা আসলে জানি ইতিমধ্যে। যেমন আমাদের ধরো কোনো একটা অঙ্গাণু তার লাইফ টাইম শেষ হয়ে গেল, তার কাজ শেষ হয়ে গেল, অথবা তার যে ফাংশনাল ক্যাপাসিটি মানে কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা শেষ হয়ে গেল। তখন কি করতে হবে? তখন আমাদের সেই অর্গানালিটাকে, সেই অঙ্গাণুটাকে ডেস্ট্রয় করে ফেলতে হবে, সেই অঙ্গাণুটাকে রিনিউ করতে হবে, তাই তো? সেই অঙ্গাণুটাকে ডেস্ট্রয় করার জন্য আমাদের এই লাইসোজোম কী করে? সেই অঙ্গাণুটার কাছে যায় এবং গিয়ে আমাদের এই লাইসোজোম তাকে নিজের ভেতরে নিয়ে ফেলে। এবং যখন লাইসোজোম নিজের ভেতরে নিয়ে ফেলে তখন আমাদের এখানকার এইসব, এই যে আমাদের ম্যাক্রো মলিকিউলকে ডেস্ট্রয় করার জন্য যেসব এনজাইম পাওয়া যায়, মানে হাইড্রোলাইটিক এনজাইমগুলো
আমাদের সেই অর্গানালিটাকে ধ্বংস করে ফেলে। যখন আমাদের এই লাইসোজোম কোনো একটা অর্গানালিকে ধ্বংস করে তখন আমরা সেই প্রসেসটাকে কী বলি? সেই প্রসেসটাকে বলতে পারি আমরা অটোফেজি। তাহলে সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অটোফেজি। এছাড়াও আমাদের যখন একটা কোষ সিভিয়ারলি ড্যামেজড হয়, দেখো নর্মালি একটা কোষ যদি কোনো রকম ড্যামেজড হয় আমাদের কোষ চাই সেটাকে রিপেয়ার করতে, কিন্তু এমনভাবে যদি কোনো একটা কোষ ড্যামেজড হয় যে তার রিপেয়ার হওয়ার সম্ভাবনা নাই, তখন আমাদের এই লাইসোজোম কী করবে? লাইসোজোম ব্রাস্ট করবে, লাইসোজোম ব্রেকডাউন হবে, নিজেই নিজেকে ফাটিয়ে ফেলবে এবং লাইসোজোম ব্রাস্ট করার মাধ্যমে কি করবে? আমাদের এই পুরো সেলটাকে লাইসিস করে ফেলবে, পুরো সেলটাকে ডিস্ট্রয় করে ফেলবে। এবং যখন সে আমাদের পুরো সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে তখন এই ধরনের যে অ্যাক্টিভিটি, এটাকে আমরা কি বলি? এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আমরা বলি হচ্ছে অটোলাইসিস। তার মানে লাইসোজোম হাইড্রোলাইটিক এনজাইম নিজের ভেতর রাখবে, তার মাধ্যমে ম্যাক্রোমলিকুলকে ডিস্ট্রয় করবে, সে আমাদের অর্গানালিগুলোকে ডিস্ট্রয় করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে অটোফেজি, এবং সে চাইলে আমাদের পুরো সেলটাকে ডিস্ট্রয় করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে অটোলাইসিস। তাহলে এগুলোই হচ্ছে আমাদের এখানকার এই লাইসোজোমের গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, লাইসোজোম কি প্রতিটা কোষে থাকবে? কিছু কিছু কোষে লাইসোজোম পাওয়া যায় না, বা পাওয়া গেলেও খুবই কম পরিমাণে পাওয়া যায়। যেমন যেসব কোষ ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটির সাথে জড়িত। ফ্যাগোসাইটোসিস মানে কি? আমরা এটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানবো। ধরো আমাদের এটা হচ্ছে একটা কোষ, আমাদের এই কোষটা ধরো এটা হচ্ছে একটা হোয়াইট ব্লাড সেল বা আমাদের শ্বেত রক্তকণিকা। এখন এই শ্বেত রক্তকণিকা কী করে? শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণের সাথে জড়িত। তাহলে কোনো একটা জীবাণু যদি সে ভক্ষণ করে এবং ভক্ষণ করার জন্য যদি সে কিছু প্রসেস বের করে, এবং এই ধরনের যে ভক্ষণ করার পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এ ধরনের ফ্যাগোসাইটোসিস যারা করে তাদের ভেতরে সাধারণত লাইসোজোম থাকে না, যেমন আমাদের ম্যাক্রোফেজগুলো, আমাদের নিউট্রোফিলগুলো এ ধরনের। তাহলে লাইসোজোম আমরা কমপ্লিট করলাম। এখন আসো সর্বশেষ আমরা এখানে পারক্সিজোম নিয়ে একটু কথা বলবো। পারক্সিজোম খুবই ইন্টারেস্টিং একটা অর্গানালি। পারক্সিজোম খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, তার ভেতর খুবই গুরুত্বপূর্ণ কিছু এনজাইম আছে। যেমন এর ভেতরে আমরা কয়েকটাকে দেখতে পাচ্ছি। একটাকে বলা হচ্ছে ক্যাটালেজ, অক্সিডেজ, মেটাবলিক বিভিন্ন এনজাইম এখানে পাওয়া যাবে। এখন প্রথমে আসো আমরা এই ক্যাটালেজ কী কাজ করে সেটাকে একটু দেখি। এর আগে আমরা আরও একটা জিনিস দেখি। দেখো আমাদের কোষের ভেতরে, আমরা এটা একটু বাইরে লিখি, কোষের ভেতরে কি হয় যে মাঝে মাঝে অক্সিজেন কনভার্ট হয়ে যেতে পারে আমাদের কিছু অক্সিজেন সুপার অক্সাইড আয়নে কনভার্ট হয়ে যেতে পারে, যেটা ওটা দেখতে এরকম। আমাদের এই সুপার অক্সাইডগুলো পরবর্তীতে চাইলে হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট হয়ে যেতে পারে, অথবা এই হাইড্রোজেন পারঅক্সাইড পরবর্তীতে চাইলে হাইড্রোক্সিল রেডিক্যালে কনভার্ট হয়ে যেতে পারে। আমাদের এই অক্সিজেনের পরের থেকে এখানে যতগুলা সাবস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয়ে থাকে যে ফ্রি রেডিক্যাল, এবং এই ফ্রি রেডিক্যালগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিসপত্র। এগুলো আমাদের কোষের বিভিন্ন অর্গানালিকে খুবই ডিস্ট্রয় করতে পারে। তাহলে এ ধরনের যেসব জিনিসপত্র সেগুলো আমাদের কোষের ভেতর না থাকাটাই ভালো, বা এগুলো থাকলে আমাদের কোষের ক্ষতি হবে। এগুলোর ক্ষতি থেকে রক্ষা করে আমাদের এখানকার এই পারক্সিজোম কী করে? আমাদের এখানকার এসব জিনিসকে ডিস্ট্রয় করে। কিভাবে? আমি তোমাকে যদি একটু দেখাই। দেখো এর ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই হাইড্রোজেন পারঅক্সাইড। আমাদের এই হাইড্রোজেন পারঅক্সাইড চাইলে আমাদের কোষের ভেতরে জমা হতে পারে, অ্যাকুমুলেট হতে পারে। যখন আমাদের এই হাইড্রোজেন পারঅক্সাইড কোষের ভেতরে অ্যাকুমুলেট হয় তখন আমাদের পারক্সিজোম কী করে? তার যে এখানকার এই যে ক্যাটালেজ এনজাইম, তার ক্যাটালাইজ এনজাইমটাকে রিলিজ করে, এবং ক্যাটালাইজ এনজাইম কী করে? আমাদের এখানকার এই হাইড্রোজেন পারঅক্সাইডকে নিয়ে ক্যাটালাইজ এনজাইম কনভার্ট করে ফেলে ওয়াটার এবং অক্সিজেনে। এবং দেখলা যে একটা খারাপ জিনিসকে নিয়ে সে কত ভালো ভালো জিনিস বানিয়ে ফেললো, তাই না? অক্সিজেন এবং ওয়াটার আমাদের সেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গেল আমাদের একটা কাজ, যে সে ফ্রি রেডিক্যালকে ডিস্ট্রয় করার জন্য জড়িত, বা ফ্রি রেডিক্যালের অক্সিডেশনের সাথে জড়িত। এছাড়াও সে গুরুত্বপূর্ণ আরও কিছু কাজ করে, যেমন সে আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের সাথে জড়িত। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য তার কাছে আলফা এবং বিটা নামে কিছু ইউনিট আছে, এবং আলফা ইউনিটটা মূলত আমাদের ব্রাঞ্চ চেইন ফ্যাটি অ্যাসিডগুলোর যে অক্সিডেশন সেই অক্সিডেশনটা করে থাকে, এবং বিটা সাব ইউনিটটা ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেই ভেরি লং চেইন ফ্যাটি অ্যাসিডগুলোর অক্সিডেশনে কাজ করে। এবং এই ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ফলে কী তৈরি হয়? আমরা সবাই জানি যে এসিটাইল কোয়ে তৈরি হয়, তাই তো? এসিটাইল কোয়ে তৈরি হয়। এবং পরবর্তীতে আমাদের এই পারক্সিজোম যদি চায় তাহলে এসিটাইল কোয়ে থেকে সে চাইলে কিছু
লিপিড তৈরি করতে পারে। আমরা জানি যে এসিটাইল কোয়ে থেকে লিপিড তৈরি করা যায় এবং কিছু কোলেস্টেরলও চাইলে তৈরি করতে পারে। এবং লিপিড কোলেস্টেরল থেকে কি কি কাজ হয় সেটা তো আমরা দেখলামই। তবে এখানে একটু মেনশন করার মতো কথা যে লিপিডের ভেতরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লিপিড সে তৈরি করে, যে লিপিডটাকে একটা বিশেষ নামে ডাকা হয় যে প্লাজমালোজেন। তাহলে সে প্লাজমালোজেন তৈরি করে। প্লাজমালোজেন আসলে কোথায় ব্যবহৃত হয়? প্লাজমালোজেন আমাদের মস্তিষ্কের যে হোয়াইট ম্যাটার থাকে, আমাদের সেই হোয়াইট ম্যাটারের মায়েলিন তৈরি করার কাজে এই প্লাজমালোজেন ব্যবহৃত হয়। তাহলে মস্তিষ্কের হোয়াইট ম্যাটার তৈরি করার জন্য আমাদের এই প্লাজমালোজেন গুরুত্বপূর্ণ, যেটা কে তৈরি করে? পারক্সিজম তৈরি করে। সর্বশেষ আমাদের ইথানল বা আমাদের অ্যালকোহল এর যে মেটাবলিজম, এই অ্যালকোহলের মেটাবলিজমের ক্ষেত্রে পারক্সিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা কোষের নিউক্লিয়াস সম্পর্কে জানলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি অ্যাপারেটাস, লাইসোজোম, পারক্সিজম সম্পর্কে জানলাম। এখন আসো আমরা মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, সাইটোস্কেলিটন এসব নিয়ে একটু কথা বলি। প্রথমে আসো আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে একটু কথা বলি। সবাই জানে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, যেটাকে আমাদের পাওয়ার হাউস বলা হয় কোষের বেলায়, তাই তো? তো প্রথমে আসো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়াতে মেমব্রেন পাওয়া যায় এবং দুইটা মেমব্রেন, এটাকে বলা হচ্ছে আউটার মেমব্রেন, এটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন। আউটার মেমব্রেনটা দেখতেই পাচ্ছ, এটা স্মুথ একটা মেমব্রেন এবং ইনার মেমব্রেনটা ফোল্ডেড, তাই না? এবং এই ফোল্ডেড হওয়ার ফলে আমাদের এটাকে আরও একটা সুন্দর নামে ডাকা হয়, সেটা হচ্ছে ক্রিস্টে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রিস্টে এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আউটার মেমব্রেন। এবং এখানে যে জিনিসগুলো দেখতেছো এটাকে বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এখন আমাদের এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন বা ক্রিস্টে এর বেলায় একটা কথা হচ্ছে যে আমাদের আউটার মেমব্রেন এর তুলনায় অনেক কম পারমিয়েবল হচ্ছে আমাদের এই ইনার মেমব্রেন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলার সময় বলতে হয় যে আমাদের মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। এখন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বডিতে দুইভাবে এটিপি তৈরি হতে পারে। এক ধরনের এটিপি তৈরি করার প্রসেসকে আমরা বলি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং আমরা অন্য আরেক ধরনের এটিপি তৈরি করার প্রক্রিয়াকে বলি হচ্ছে সাবস্ট্রেট ফসফোরাইলেশন বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো আমাদের এখানকার এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতর যে ধরনের এটিপি তৈরি হয়, সে ধরনের এটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কিভাবে এটা হয়? আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা ক্রিস্টিতে কিছু এনজাইম থাকে, কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলা আমাদের এটিপি তৈরি করার সাথে জড়িত। কোন প্রক্রিয়ায়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এছাড়াও মাইটোকন্ড্রিয়া কিছু মেটাবলিক রিঅ্যাকশন করতে পারে। যেমন মেটাবলিক রিঅ্যাকশনের ভিতরে আমরা যদি বলি মাইটোকন্ড্রিয়া ক্রেবস সাইকেল বা আমাদের যেটাকে আমরা বলি হচ্ছে টিসিএ সাইকেল, সেই টিসিএ সাইকেল এর সাথে জড়িত। এবং টিসিএ সাইকেলের মাধ্যমে আমরা জানি যে অনেক অনেক বেশি কী তৈরি হয়? এটিপি তৈরি হয়। এছাড়াও আরও কিছু মেটাবলিক রিঅ্যাকশন, যেমন তারা হিম তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে হিম কোথায় কোথায় কাজে লাগে। হিম একটা তুমি এতক্ষণই গেস করে ফেলছো যে এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন তৈরি করার জন্য যেই হিমের প্রয়োজন হয়, সেই হিম আমাদের এই মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয়। এছাড়াও আমাদের মাইটোকন্ড্রিয়াতে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নামে একটা প্রসেস চলে, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলার জন্য কিছু পিগমেন্ট মলিকিউলের প্রয়োজন হয় এবং এই পিগমেন্ট মলিকিউলগুলোর জন্য হিম প্রয়োজন। তাহলে হিম দুইটা জায়গায় যাচ্ছে, হিমোগ্লোবিন এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভেতর হচ্ছে, যেমন আমাদের ইউরিয়া সাইকেল মাইটোকন্ড্রিয়ার ভেতর চলে। ইউরিয়া সাইকেল মানে কি? ইউরিয়া সাইকেল মানে হচ্ছে কিছু খারাপ সাবস্টেন্স থেকে, কিছু ক্ষতিকর সাবস্টেন্স থেকে আমরা একটু কম ক্ষতিকর ইউরিয়া তৈরি করব। কীরকম? আমরা অ্যামোনিয়া থেকে চাইলে ইউরিয়া তৈরি করতে পারি আমাদের এখানকার এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে। অ্যামোনিয়া খুবই ক্ষতিকর, ইউরিয়া ততটা ক্ষতিকর নয় এবং এক্সক্রিয়েট করার জন্য খুবই ইজি। আমাদের বডি থেকে ইউরিনের মাধ্যমে আমরা এটা খুব সহজে এক্সক্রিয়েট করতে পারি। এছাড়াও সে আমাদের গ্লুকোনিওজেনেসিসের সাথে জড়িত। গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, কার্বোহাইড্রেট না এমন কোনো একটা জিনিস থেকে, যেমন আমাদের ফ্যাটি অ্যাসিড থেকে অথবা আমাদের প্রোটিন থেকে আমরা চাইলে তৈরি করতে পারি গ্লুকোজ। এবং নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস।
এবং কোথায় হতে পারে এটা? এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ভেতরে গ্লুকোনিওজেনেসিস হতে পারে। সর্বশেষ কিটোজেনেসিস। কিটোজেনেসিস মানে কি? কিটোন বডি তৈরি করা। কোত্থেকে তৈরি হতে পারে? আমাদের এসিটাইল কোয়ে থেকে কিটোন বডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কিটোজেনেসিস। তাহলে কিটোজেনেসিসও আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে হতে পারে। মাইটোকন্ড্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ফিচার অনেক সময় আমাদের মিস হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু ডিএনএ থাকতে পারে, এবং মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যে ডিএনএটা থাকে এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই ডিএনএটা এসে থাকে মাদার এর থেকে, মানে আমরা মায়ের থেকে আমাদের এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা পাই। এবং আমাদের যেখানে ডিএনএ আছে সেখানে কি হতে পারে? কিছুটা প্রোটিন সিনথেসিস হতে পারে। তার মানে মাইটোকন্ড্রিয়া চাইলে কিছু প্রোটিন সিনথেসিসও করতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন আসো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা রাইবোজোম নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই আমরা বলে আসছি রাইবোজোম মূলত দুই ধরনের। যদি রাইবোজোমগুলো আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে মেমব্রেন বাউন্ড রাইবোজোম, এবং যদি এগুলো ফ্রি থাকে তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে সাইটোসলিক রাইবোজোম বা ফ্রি রাইবোজোম, তাই তো? এখন কথা হচ্ছে আমাদের এই রাইবোজোম আসলে কি দ্বারা তৈরি? রাইবোজোম আর কিছুই না, আমরা যদি একটা আরএনএ বা রাইবোজোমাল আরএনএ এর সাথে যদি আমরা কোনো স্পেসিফিক প্রোটিন যুক্ত করি তাহলে সেটাকেই বলা হবে আমাদের রাইবোজোম। তাহলে রাইবোজোম আরএনএ বা রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। এখন স্ট্রাকচারে যদি আসি, প্রথমেই আমাদের রাইবোজোমের স্ট্রাকচারের বেলা জানতে হয় যে রাইবোজোমের দুইটা সাব ইউনিট আছে। একটাকে বলা হচ্ছে লার্জ সাব ইউনিট। এটাকে লার্জ সাব ইউনিট কেন বলা হচ্ছে, লার্জ কেন বলা হচ্ছে দেখাই যাচ্ছে। আর আমাদের এই লার্জ সাব ইউনিটের বেলায় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা 60S, এস মানে ভ্যাডবার্গ ইউনিট, এবং আমাদের এখানকার এই ইউনিটটাকে তাহলে কি বলা হবে? স্মল সাব ইউনিট। আমাদের এই স্মল সাব ইউনিটটা 40S সাধারণত হয়ে থাকে। এখন কাজটা কি করে আসলে আমাদের রাইবোজোম? তোমরা ইতিমধ্যেই জেনে আসছো আমাদের রাইবোজোম প্রোটিন সিনথেসিস এর সাথে জড়িত। কীভাবে সে প্রোটিন সিনথেসিস করে? সে কিছু mRNA নেয় এবং mRNAগুলোকে tRNAর সাথে মিক্স করে, tRNAর সাথে মিক্স করে, এবং মিক্স করে সে কি তৈরি করে? সে কিছু প্রোটিন তৈরি করে। এবং এই প্রক্রিয়াটাকে কি জানি বলে? এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে সে ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA থেকে প্রোটিন তৈরি করে। এবং যেই রাইবোজোমগুলো আমাদের এই সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে সেই রাইবোজোমগুলো সাধারণত যে ধরনের প্রোটিন তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে এনজাইম। তাহলে দেখো, প্রোটিন মানেই হচ্ছে এনজাইম। আমাদের এই ফ্রি রাইবোজোম যে ধরনের প্রোটিন তৈরি করে সেগুলো সাধারণত এনজাইম। এখন আসলে সর্বশেষ আমরা একটা টপিকস নিয়ে কথা বলি যেটাকে বলা হয়ে থাকে যে একসাথে সাইটোস্কেলিটন। সব কিছুরই একটা ভিত্তি প্রয়োজন, এবং আমাদের এই কোষের ভিত্তি হচ্ছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন আমাদের পুরা কোষেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুরা কোষে স্ক্যাটার্ড হয়ে থাকে, এবং সাইটোস্কেলিটনকে আমরা চাইলে তিনটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। চলো তাহলে আমরা সাইটোস্কেলিটন নিয়ে কথা বলা শুরু করি। প্রথম যে ধরনের সাইটোস্কেলিটন আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট বলতে আসলে কি বোঝায় একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। মাইক্রোফিলামেন্টের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অ্যাক্টিন। তাহলে আমরা অ্যাক্টিন এই নামটার সাথে হয়তো পরিচিত। কি হয় যে আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন যখন একটা মাসেল সেলে একসাথে হয় তখন আমরা জানি যে আমাদের অ্যাক্টিন মায়োসিন একসাথে কাজ করার ফলে আমাদের মাসেল সেলগুলোতে কি হয়? মাসেল সেলগুলোতে কন্ট্রাকশন হয়। তাহলে আমাদের এই অ্যাক্টিন সর্বপ্রথম যে কাজটার সাথে জড়িত সেটা হচ্ছে আমাদের মাসেল কন্ট্রাকশনের সাথে জড়িত। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের একটা কোষ। আমাদের এই কোষটা বিভাজিত হবে, তাই তো? আমাদের এই কোষটা তার নিউক্লিয়াসের বিভাজন বা কেরিওকাইনেসিস কমপ্লিট করে ফেলার পরে সে এখন চাচ্ছে যে তার সাইটোপ্লাজমকে ভাগ করতে হবে, যেটাকে আমরা আরও বলে থাকি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস করার জন্য তার কোষটার মাঝখানে কি হচ্ছে? কোষটার মাঝখানে একটা ডিপ্রেশন তৈরি হলো, তাই না? দুই দিকে একটা ডিপ্রেশন তৈরি হলো। এই ডিপ্রেশনটা তৈরি করা এবং এই ডিপ্রেশনটাকে একদম সর্বশেষ লেভেলে নিয়ে গিয়ে আমাদের দুইটা কোষকে আলাদা করে ফেলার জন্য আমাদের এখানকার এই যে মাইক্রোফিলামেন্টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের কোষ বিভাজনের সাইটোকাইনেসিস ধাপে আমাদের মাইক্রোফিলামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও মাইক্রোফিলামেন্ট আরও একটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ধরো এটা হচ্ছে আমাদের একটা ভেসেল। তাহলে ভেসেল এর গায়ে যে ধরনের কোষ পাওয়া যায় এগুলো দেখতে অনেকটা এরকম। এই কোষগুলোকে বলা হয়ে থাকে যে এন্ডোথেলিয়াল
সেল। এই কোষগুলোকে কি বলা হয়? এন্ডোথেলিয়াল সেল। আমাদের এই এন্ডোথেলিয়াল সেল এগুলো আমাদের এখানকার এই যে ভাস্কুলার যে চ্যানেল, এই ভাস্কুলার চ্যানেলটা তৈরি করে। এখন কি হয়, আমাদের এখানে কি আছে তাহলে? এখানে আমাদের ব্লাড আছে, তাই না? ব্লাডের ভেতরে আমরা জানি যে অনেক কিছু পাওয়া যায়। ব্লাডের ভেতর কিছু রক্তকণিকা পাওয়া যায়। এর ভেতর একটা নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। ধরো এটা হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা। কি হয় যে আমাদের কোথাও যদি ইনফ্লামেশন হয় বা কোথাও যদি কোনো একটা প্রবলেম হয়, কোনো একটা প্যাথোজেন যদি এখানে আসে, তখন আমাদের এই হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকাকে আমাদের এখান থেকে মানে ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে এখানে এসে আমাদের এই প্যাথোজেন বা ইনফ্লামেশনটাকে নিয়ন্ত্রণ করতে হয়, ধ্বংস করতে হয়। এখন আমাদের এই যে হোয়াইট ব্লাড সেল সে কিভাবে এটা থেকে এদিকে আসবে, মানে ভাস্কুলার কম্পার্টমেন্টকে ভেদ করে সে কীভাবে এখানে আসবে, যে প্রক্রিয়ায় সে এখানে আসবে সেটাকে বলা হয়ে থাকে যে ডায়াপেডেসিস। আমাদের এই ডায়াপেডেসিস করার জন্য মানে আমাদের হোয়াইট ব্লাড সেলটাকে একটু স্কুইজ করে আমাদের এখান থেকে বের করে নিয়ে আসার জন্য, হোয়াইট ব্লাড সেলকে আমাদের ভাস্কুলার সিস্টেম থেকে বের করে নিয়ে আসার জন্য মাইক্রোফিলামেন্টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ডায়াপেডেসিস বা হোয়াইট ব্লাড সেলকে ভাস্কুলার সিস্টেম থেকে বের করে নিয়ে আসতে মাইক্রোফিলামেন্ট ভূমিকা পালন করে। এছাড়াও ফ্যাগোসাইটোসিস, আমরা সবাই ফ্যাগোসাইটোসিস একটু আগে দেখে আসছি। ফ্যাগোসাইটোসিস মানে কোনো একটা সেলকে ভক্ষণ করার পদ্ধতি, কোনো একটা প্যাথোজেনকে ভক্ষণ করার পদ্ধতি, কোনো একটা সেল এই কাজটা করে। ধরো এটা হচ্ছে একটা হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল যখন একটা প্যাথোজেনকে এরকম নিজের ভিতর এনগালফ করতে চায়, তখন তার যেই পদ্ধতিতে করে সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোস। আর ফ্যাগোসাইটোসিস হওয়ার জন্য মাইক্রোফিলামেন্টস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্টস সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। মাইক্রোফিলামেন্টস অ্যাক্টিন মায়োসিন মিলে মাসেল কন্ট্রাকশনের সাথে জড়িত, সাইটোকাইনেসিসের সাথে জড়িত, ডায়াপেটিসিসের সাথে জড়িত এবং দেখলাম ফ্যাগোসাইটোসিসের সাথেও তারা জড়িত। এখন আসলে আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে জানি। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আসলে কি কি কাজ করে, চলো আমরা সেটাকে একটু এক্সপ্লেইন করি। ধরো আমাদের এখানে কিছু কোষ পাওয়া যাচ্ছে, ধরো এটা একটা কোষ এবং এটা হচ্ছে আরেকটা কোষ। আমাদের এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কিছু কাজ করে, নাম থেকে বোঝা যায় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দেখো আমাদের এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমাদের কোষ এবং কোষের বাইরে যেসব পদার্থ আছে, তোমরা সবাই জানো যে কোষের বাইরে কিছু পদার্থ পাওয়া যায়, যেগুলোকে কি বলা হয়? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। মানে কোষের বাইরের যেসব পদার্থ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের সাথে একটা কোষকে তারা একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে রাখে আমাদের এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো, যাতে আমাদের কোষগুলা স্টেবল থাকে, কোষগুলো যাতে খুব বেশি নড়াচড়া করতে না পারে। সেজন্য আমাদের এখানকার ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের সাথে কোষের একটা বন্ধন তৈরি করে। এছাড়াও একটা কোষ আরেকটা কোষের সাথে কিছু বন্ধনে আবদ্ধ থাকে, একটা কোষ আরেকটা কোষের সাথে কিছু বন্ধনে আবদ্ধ থাকে, যার ফলে কি হয়, আমাদের এই কোষগুলো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারে না, আমাদের এই কোষগুলো স্থির থাকে। আমাদের এই কোষগুলো স্থির থাকার জন্য আমাদের এখানে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, সেই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট একটা কোষ এবং আরেকটা কোষের সাথে কিছু বন্ধন তৈরি করে দেয়। শুধু যে তারা কোষের ভেতরে সম্পর্ক তৈরি করতে দায়ী তা কিন্তু না, তারা কোষের ভেতরে যেসব অর্গানেল থাকে সেগুলোর একটা আরেকটার সাথে বন্ধনে আবদ্ধ করে দেয়। একটা আরেকটার সাথে বন্ধনে আবদ্ধ করে দিলে কী হবে, আমাদের এখানকার কোষের অর্গানেলগুলো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে। আমাদের এই মাইটোকন্ড্রিয়াটা খুব বেশি নড়াচড়া করবে না, তার কাজটা সে ঠিকভাবে করতে পারবে। আমাদের রাইবোসোম খুব বেশি ছোটাছুটি করতে পারবে না আমাদের এখানকার এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো থাকার ফলে, যার ফলে কী হবে, আমাদের এখানকার এই অর্গানেলগুলোর কাজগুলো এফিশিয়েন্ট হবে অনেক বেশি। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আসলে আমাদের কোষের সাথে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের, কোষের বিভিন্ন অর্গানেলের সাথে বিভিন্ন অর্গানেলের সংযোগ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা গেল। সর্বশেষ আসো মাইক্রোটিবিউলস। এটা খুবই ইন্টারেস্টিং। মাইক্রোটিবিউলস নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা বলতে হবে দুইটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে হবে। একটাকে বলা হচ্ছে আলফা টিউবিউলিন, আরেকটাকে বলা হচ্ছে বিটা টিউবিউলিন। এখন দেখো আমাদের মাইক্রোটিবিউলস কীভাবে তৈরি হয়। সাধারণত 13টা ফিলামেন্ট মিলে 13 ফিলামেন্ট মিলে একটা মাইক্রোটিবিউলার স্ট্রাকচার তৈরি হয়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই মাইক্রোটিবিউলসগুলো কি কাজ করে। আমাদের এই মাইক্রোটিবিউল বা মাইক্রোফিলামেন্টগুলো আমাদের ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টের কাজ করে।
ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরো আমাদের কোনো একটা সাবস্টেন্স কোষের এই প্রান্তে আছে, আমরা চাই যে এই সাবস্টেন্সটাকে কোষের এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্তে নিয়ে যাব। এই কাজটা আমরা যেভাবে করতে পারি এটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। আর এই ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের মাইক্রোটিবিউলসগুলো। এখন কথা হচ্ছে আমাদের এই মাইক্রোটিবিউলগুলোর ভেতরে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। একটাকে বলা হচ্ছে ডায়নিন আর একটাকে বলা হচ্ছে কাইনেসিন। এই ডায়নিন এবং কাইনেসিন কি করে? আমাদের এখানকার এই সাবস্টেন্সগুলোকে মুভ করে নিয়ে যাইতে সাহায্য করে। এই ডায়নিন এবং কাইনেসিনকে আরও বলা হয়ে থাকে যে মোটর প্রোটিন। মানে আমাদের এই ডায়নিন এবং কাইনেসিন কাজ করার জন্য এটিপি বা এনার্জির প্রয়োজন হয়ে থাকে। মাইক্রোটিবিউল এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করে, সে আমাদের সেল ডিভিশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো এটা আমাদের একটা কোষ, যেটা আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে আছে। মেটাফেজ মানে মাঝখানে আমাদের ক্রোমোজোমগুলো থাকে। ধরো এখানে মাঝখানে আমাদের ক্রোমোজোমগুলো আছে, আমাদের মাঝখানে এখানে এই ক্রোমোজোমগুলো আছে। এখন কি হয় যে আমাদের এখানে এই সেন্ট্রোমিয়ার বা আমাদের এখানকার এই ক্রোমোজোমের মাঝখানের অংশ, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমাদের এই সেন্ট্রোমিয়ারে কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলা হচ্ছে কাইনেটোকোর। তো কি হয়, আমাদের এই মাইক্রোটিবিউলগুলা এই কাইনেটোকোরগুলোকে টেনে আমাদের এই একটা পাশে নিয়ে আসে, এবং কাইনেটোকোরগুলোকে যখন তারা টেনে একটা পাশে নিয়ে আসতে চায় তখন আমাদের এখানকার এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যায়, এবং ক্রোমোজোমগুলো ভাগ হয়ে কিছু ক্রোমোজোম আমাদের এই অংশে চলে যায় এবং কিছু ক্রোমোজোম আমাদের এই অংশে চলে আসে। তাহলে সে আমাদের কোষ বিভাজনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। মাইক্রোটিবিউলস আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের সেল এক্সটেনশনে ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে আমি সেল এক্সটেনশন বলতে কি বোঝাই? সেল এক্সটেনশন বলতে মূলত বোঝায় কিছু সিলিয়া বা কিছু ফ্লাজেলাকে। আমরা সাধারণত সিলিয়া পেয়ে থাকি বিভিন্ন জায়গায়, যেমন আমাদের ফ্যালোপিয়ান টিউবে সিলিয়া পাওয়া যায়, এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টও আমরা বিভিন্ন ধরনের সিলিয়া পেয়ে থাকি। এবং ফ্লাজেলা এটা কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানো যে আমাদের স্পাম দেখতে অনেকটা এরকম, এবং স্পাম দেখতে অনেকটা এরকম হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের এখানকার একটা ফ্লাজেলা। তাহলে স্পামের মুভমেন্টের জন্য যে ফ্লাজেলা পাওয়া যায় এটাও আমাদের এই মাইক্রোটিবিউল দ্বারা তৈরি। তাহলে এই ছিল আমাদের কোষ নিয়ে সাধারণ কিছু আলোচনা।